স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি খালেদ মহিউদ্দিন। সরাসরি খেলা সম্প্রচারের শুরু থেকেই অপরিহার্য হয়ে উঠছেন ধারাভাষ্যকাররা পাচ্ছেন তারকা খ্যাতিও। বেতারের হাত ধরে ক্রীড়া সম্প্রচারের সূচনা হলো আজকাল টেলিভিশনে এগিয়ে থাকছে, আবার শ্রুতি মাধ্যমের ধারাভাষ্যকারদের চেয়ে দর্শন মাধ্যমের ধারাভাষ্যকারদের জানতেও হচ্ছে বেশি, কারণ টেলিভিশনে ধারাবিবরণীর চেয়ে বিশ্লেষণে জোর দিতে হয় বেশি। তাই একালে টেলিভিশন ধারাভাষ্যে সাবেক খেলোয়াড়দের চাহিদা বেড়েছে। এক্ষেত্রে অবশ্য তারকা খ্যাতিও কাজ করছে। ভালো ধারাভাষ্যকারের ধারাপাত নিয়ে রয়েছে বিবিধ মত। এই অবস্থা আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। আমাদের দেশে পেশা হিসাবে কোন পর্যায়ে আছে ধারাভাষ্য? টিভি আর বেতার ধারাভাষ্যের মৌলিক পার্থক্য কি? ধারাভাষ্যকার হতে হলে খেলোয়াড় হওয়া কতটা বাধ্যতামূলক? ধারাভাষ্য শেখার সহজ পাঠ। জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম একেবিও লিখে স্পেস দিন, লিখুন আপনার মতামত, স্পেস দিয়ে পাঠিয়ে দিন আপনার যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 102 দিয়ে নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন ekibiu@independent24.tv ঠিকানা, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন ক্রীড়া ধারাভাষ্যকার জনাব মঞ্জুর হাসান মিন্টু, আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও ক্রীড়া লেখক জনাব জালাল আহমেদ চৌধুরী, আছেন ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত এবং দৈনিক কালের কণ্ঠে ক্রীড়া সম্পাদক জনাব মোস্তফা মামুন। স্বাগত আপনাদের। আমি মূল আলোচনা শুরু করার আগে অবশ্যই স্মরণ করতে চাই, আজকের যে অনুষ্ঠানে যিনি অবশ্যই থাকতে পারতেন তিনি জনাব আব্দুল হামিদ 4 আগস্ট আমাদের থেকে চলে গেছেন। তার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিদের একজন ছিলেন, আজকে উপস্থিত আছেন মঞ্জুর হাসান মিন্টু, এবং আমরা সবাই তার গুণমুগ্ধ একজন। আমরা পরে নিশ্চয়ই মিন্টু ভাইয়ের কাছে আলাদা করে তার সম্পর্কে কিছু শুনবো। এখন মিন্টু ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে আব্দুল হামিদ, আপনি, মোহাম্মদ মুসা, খোদাবক্স মৃধা, ঢাকা ফুটবলের জনপ্রিয়তার কারণে আপনারাও দেশজোড়া তারকা খ্যাতি পেয়েছেন। আপনাদের চোখের সামনেই যে ফুটবলের এরকম একটা ধস থাকলো এবং এই নিয়ে কোনো আগ্রহ থাকলো না, এটা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ খালেদ। এটা আমারও প্রশ্ন। শুরুতে আমি হামিদ ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার পরিবারের সকলের প্রতি রইল আমার গভীর সমবেদনা, এবং একই সাথে আমি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল কর্তৃপক্ষ এবং যারা রয়েছেন আমাদের শ্রোতা দর্শক তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ফুটবল এদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, এবং আমি নিজেও ফুটবল খেলোয়াড় ছিলাম। তৎকালীন অবিভক্ত পাকিস্তান দলে খেলার আমার সুযোগ হয়েছিল যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র ছিলাম। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব আমার ক্লাব, দেশের অন্যতম সেরা ফুটবল ক্লাব ছিল। আমাদের প্রতিদ্বন্দ্বী ক্লাব ছিল ঢাকা মোহামেডান, এবং ওয়ান্ডারার্স ও মোহামেডানের মধ্যে যখন খেলা হতো, খেলা শুরু হওয়ার 5-6 ঘন্টা আগে স্টেডিয়াম সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যেত। পরবর্তীতে যখন ধারাভাষ্যকার হলাম, এই ধারাভাষ্যকার আমার শুরু হয়েছে হামিদ ভাইয়ের হাত ধরে 1973 সাল থেকে। আমি আসলে ছিলাম ক্রীড়া সংগঠক, আর পেশাগত দিক থেকে অনেকে জানেন অনেকে জানেন না, আমি রাজস্ব বিভাগের কর্মকর্তা তৎকালীন সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসের মাধ্যমে। কেন, অপেশাদার খেলোয়াড় ছিল তখন, সবাই আমরা অপেশাদার। প্রশিক্ষণ নেওয়াটাকে আমরা মনে করতাম গরিত কাজ, অপমানজনক কাজ। তবে আমরা সম্মান পেতাম কর্মকর্তাদের কাছ থেকে, দর্শকদের কাছ থেকে, সাংবাদিক ভাই যারা ছিলেন সকলের কাছ থেকে। তারপর পাকিস্তান সুপিরিয়র সার্ভিসের মাধ্যমে পাকিস্তান ট্যাক্সেশন সার্ভিস যোগদান করার পরে কর বিভাগে 33 বছর কর্মরত থেকে কর কমিশনার হিসাবেও দীর্ঘদিন চাকরি করার পর অবসর গ্রহণ করি 97-98 সালে। কিন্তু খেলাধুলা হলো আমার জীবন। পেশা তো একটা না একটা থাকবে, প্রত্যেকেরই পেশা, যেরকম তোমারও পেশা রয়েছে, এখানে সবেরই পেশা রয়েছে। তো ফুটবল, এই যে জনপ্রিয়তা ফুটবলের আস্তে আস্তে কমতে আরম্ভ করলো, এর কারণ কর্মকর্তারা নিঃসন্দেহে দায়ী। আর এই বাণিজ্যিক ভিত্তিতে যে খেলাধুলা আরম্ভ হলো, সামান্য খেলেই একজন খেলোয়াড় পেতে লাগলো তার পারিশ্রমিক অনেক বেশি, প্রয়োজনের থেকে বেশি। তো সুতরাং তাকে আর ওই রকম কঠিন অনুশীলন করতে হতো না যেমনটি আমরা করতাম। পাকিস্তান দলে যাবার আগে 6 থেকে 8 ঘন্টা ডেলি অনুশীলন করতে হতো। ওয়ান্ডারার্স ক্লাবে খেলার সময় তাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তারপর দেশ আমাদের এই ব্যাপারটা একটু বুঝতে পারছি না, পেশাদার হলে না আরো বেশি পরিশ্রম করার কথা যদি সেখানে কম্পিটিশন থাকে, যদি ইউরোপিয়ান পেশাদার হয় সেখানে হয়। কিন্তু আমাদের এই পেশাদারটা হয়ে গেল পুরোপুরি পেশাদারও না, হাফ পেশা হাফ অ্যামেচার। এরই হলো আর একটা দ্বন্দ্ব। তো ক্লাবগুলো তো পেশাদারিত্ব, তারা 2-3টে ক্লাব লিমিটেড কোম্পানি হয়েছে, কোনো রেগুলার ফুটবল
ক্রিকেট বোর্ডের মতো কোনো রেগুলার স্যালারি ইত্যাদির ব্যবস্থা নেই। তো আর যেটা তৃণমূল পর্যায় থেকে আগে খেলোয়াড় আসতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে। ইন্টার স্কুল পর্যায় থেকে আমরা ইন্টার স্কুলে খেলেছি, দ্বিতীয় তৃতীয় বিভাগে ফুটবল খেলেছি, তারপরে প্রথম বিভাগে খেলা। ভিত যদি স্ট্রং মজবুত না হয় তাহলে কিন্তু সে খেলোয়াড় বেশি লাস্ট করবে না। এখনকার খেলোয়াড়দের ভিত নেই, তো Right. লাস্ট করছে 2 বছর এবং 3 তৃণমূল বছর। পর্যায় থেকে অনেক খেলোয়াড় উঠে অনেক, আসছেন। সেটার কিছু প্রচেষ্টা আসলাম নিয়েছে, কিন্তু দুঃখের বিষয় যারা আছেন আসলামের উপরে কর্মকর্তা, তারা এককালে ফুটবল খেলেছেন, কিন্তু সেই ব্যাপারে যতটুকু মনোযোগী হওয়া প্রয়োজন ঠিক ততটুকু হতে পারছেন না। জালাল ভাই, সরি মিন্টু ভাই, আপনার কাছে আবার আমি আসবো। জালাল ভাই, আপনি একজন ক্রিকেট কোচ এবং ক্রীড়া লেখক, বিশিষ্ট ক্রীড়া লেখক, আপনি ক্রীড়া লেখকদের একজন প্রতিকৃত বটে। যে কথাটি মিন্টু ভাই বলছিলেন যে আস্তে আস্তে যে ফুটবলের ধস, সেই ক্ষেত্রে মানে ক্রীড়া ধারাভাষ্যকার বা ক্রীড়া লেখকদের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? ফুটবলের নিরিখে ফুটবলের নিরিখে ফুটবলের নিরিখে আমি বলবো ফুটবলটা আগে অনুষ্ঠানটা হলে পরে ধারাভাষ্যকাররা যতটুকু মানে এটার সঙ্গে সম্পৃক্ত, তো অনুষ্ঠানটা হলে পরে ধারাভাষ্যকার আসতে পারে। এখন ধারাভাষ্যকারের একটা দায়িত্ব ধারাভাষ্যকাররা পালন করতে পারে, যখনই ফুটবল নিয়ে তাদের বলার সুযোগ হয়, অর্থাৎ কোনো খেলায় তারা অংশগ্রহণ করেন, ধারাভাষ্য দিচ্ছেন, তো ওই ওর ফাঁকে ফাঁকে যেটা মিন্টু ভাই যেটা বললেন, যেটা করণীয় ফুটবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনা বা ফুটবলের চর্চা বিস্তৃত করা এবং মানে উচ্চমানের চর্চাটা যাতে আমাদের এখানে ব্যাপকভাবে হয়, সেটা করার জন্য যা যা করণীয় সেই সমস্ত বক্তব্যগুলো জনগণ, যেহেতু তাদের তারকা খ্যাতি আছে, তাদের বলার একটা ইম্প্যাক্ট আছে, একটা গুরুত্ব পায় তাদের কথাবার্তা জনগণের কাছে, তো তারা ফুটবল সংগঠকদের প্রতি, ফুটবল যারা খেলে তাদের অভিভাবকদের প্রতি, ফুটবল খেলোয়াড়দের প্রতি ওই সমস্ত ব্যাপারগুলো বলতে পারে যে তাদের ফুটবলকে নিয়ে তাদের যে ব্যবহারিক জীবন, সেই জীবনে তারা কি কি করলে, কি কি আচরণ করলে ফুটবলটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা। জালাল ভাই, আমি আসলে জানতে চাইছিলাম যে 88, 89, 90 পর্যন্ত যে খেলা এত জনপ্রিয়, রেডিওতে যখন শোনানো হচ্ছে ধারাভাষ্য বা টেলিভিশনে খানিকটা দেখানো হচ্ছে, পুরোপুরি দেখানো হচ্ছে না, এত জনপ্রিয়, সেটা 91, 92, 93 থেকে আস্তে আস্তে কমতে কমতে 2000 সাল আস্তে আস্তে একদম শেষ হয়ে গেল। সেই ক্ষেত্রে মিডিয়ার কোনো ভূমিকা ছিল কিনা একজন ক্রীড়া লেখক হিসেবে, বা মানে এই ক্ষেত্রে আপনি? মিডিয়া তো নিজের ইচ্ছায় বা একটা বিশেষ কোনো সেক্টরকে উঠানোর জন্য কোনো মিশনে মিডিয়া নামতে পারে না। মিডিয়া চলমান প্রক্রিয়ার সঙ্গে নিজেকে জড়িত রাখে। তো ফুটবলে যখন ধস নামছে, তখন পাশাপাশি ক্রিকেট যাচ্ছে, ক্রিকেটের উন্নতি হচ্ছে, মিডিয়া। আপনি আরেকটু আগে যদি জানেন, আমি ফুটবল বলবো কেন, আমি একসময় অ্যাথলেটিক্স এবং টেবিল টেনিসের পেছনে মিডিয়া যে মনোযোগ দিত একসময়, তার এখন আমি 5%ও দেখি না, কারণ তখন এটা আমাদেরই বিনোদনের সর্বোচ্চ ব্যাপারগুলো ছিল। এখন পাশাপাশি এই সময়কালের মধ্যে টিভি কভারেজ অনেক বেড়েছে, আন্তর্জাতিক খেলাধুলা টিভির মাধ্যমে আসছে, আমাদের আন্তর্জাতিক পার্টিসিপেশনও কিছু কিছু উচ্চমাত্রায় যাচ্ছে, তো আমাদের দৃষ্টিভঙ্গিও, জনগণের দৃষ্টিও ওইদিকে যাচ্ছে। তো মিডিয়া তো ওই সমস্ত পয়েন্টই ক্যাচ করবে। মিডিয়ার যারা কাস্টমার, আমি বলবো মিডিয়ার যারা গ্রাহক, যাদের উদ্দেশ্য করে মিডিয়ার কার্যক্রম পরিচালিত হয়, তারা যে সমস্ত ব্যাপারে আকৃষ্ট হচ্ছে, মিডিয়া তো সেই সব ব্যাপারের পিছনেই যাবে। তো ওই কেন্দ্র থেকে ফুটবল নিজেকে নানাবিধ কারণ আছে, আমি শুধু কর্মদোষ বলবো না, নানাবিধ কারণেই ফুটবলটাকে পিছিয়ে গেছে। আর ফুটবল পিছিয়ে যাওয়ার পিছনে সারা বাংলাদেশে ফুটবলের যে ব্যাপক চর্চাটা ছিল, এখানে ঢাকা স্টেডিয়ামে দর্শক কমেছে বলেই শুধু নয়, আগে যখন আমরা গ্রাম বাংলার ভিতর দিয়ে যেতাম, আমরা একটা ফাঁকা জায়গা দেখলেই যেটা বারপোস্ট দেখতাম, হ্যাঁ, আস্তে আস্তে দেখলাম বারপোস্ট গুলো অদৃশ্য হয়ে গেছে এবং ওই ছোট্ট ভূখণ্ডের মাঝখানে একটা সাদা দাগ। রাইট। তো এই যে পালাবদলটা, সেটা অনেক দায়ী। আর মিডিয়া বলতে পারেন যে মিডিয়া তারপরেও এত কিছু সত্ত্বেও মিডিয়া যদি লেগে থাকতো, ফুটবলকে আরো প্রাধান্য দিত, কারণ অন্য ঘটনাগুলো প্রাধান্য পাচ্ছে, মিডিয়া সেগুলোর পিছনে যাচ্ছে, এইভাবে আমরা পিছিয়ে পড়েছি। আমাদের সাথে মুসা মামুন আছেন, তিনি নিশ্চয়ই এই বিষয়ে আলোকপাত করবেন। তার আগে আমি চৌধুরী জাফরুল্লাহ শরাফতের কাছে জানতে চাইবো যে আন্তর্জাতিক যে ধারাভাষ্য আমরা শুনি এখন, তার সাথে বাংলাদেশের ধারাভাষ্যের আসলে গুণগত পার্থক্যটা কি, বা কোনো পার্থক্য আছে কিনা ভাষার পার্থক্য ছাড়া? প্রথম হলো যে আপনি যে প্রশ্নটা প্রথমেই মিন্টু ভাইকে করলেন, যে আমাদের দেশে ধারাভাষ্যের পেশাদারিত্ব চালু করার যে ব্যাপারটা, আপনি তখনই ধারাভাষ্যের গুণগত মান বাড়বে, প্রথমে কিন্তু পেশাদারিত্ব আপনাকে চালু করতে হবে। আপনি যদি লজিস্টিক সাপোর্ট না দেন, আমরা যারা ধারাভাষ্য দেই আমাদের দেশে, আমরা কিন্তু সবাই একটা বড় বড় পেশায় নিয়োজিত।
ফলে ওই পেশায় দায়িত্ব পালন করে আমাদেরকে যে সমর্থনটা দেওয়া হয় বিশেষ করে আর্থিকভাবে, এটা ফুল টাইম, এটা নিয়ে আমাদেরকে সময় কাটানোর কোনো সুযোগ নেই। আর আপনি যে প্রসঙ্গটা নিয়ে এসছেন পরবর্তীতে যে অন্য ভাষা আর আমাদের ভাষা, আপনি দেখেন যে আমি যদি আইসিসি ট্রফির কথা বলি, সেই 1 বলে 1 রানের কথা আপনাদের মনে থাকার কথা, যে তখন বাংলাদেশে যখন কেনিয়ার সাথে বাংলাদেশ জিতে গেল, ওখান থেকে এসে যে খবর পেলাম বা ওখানে বসে যে খবর পেলাম, মনে হলো যে বাংলাদেশটা যেন দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। তার আগে কিন্তু যে বিষয়টি নিয়ে আপনারা কথা বললেন যে ফুটবল খেলা, আবাহনী মোহামেডান খেলা হতো, জমজমাট ফুটবল লিগ হতো, যেদিন আবাহনী মোহামেডান খেলা হতো সারা দেশ কিন্তু দুভাগে ভাগ হয়ে যেত। বাট ক্রিকেটের যে ফাউন্ডেশন, ক্রিকেটের যে জনপ্রিয়তা, ক্রিকেটের যে উন্মাদনা, এটি কিন্তু মূলত আইসিসি ট্রফি থেকে শুরু। জালাল ভাই তখন কিন্তু প্রশিক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেন, মোস্তফা মামুন সাংবাদিক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শরাফত ভাই, আমার প্রশ্ন ছিল যে এই আন্তর্জাতিক ধারাভাষ্যের সঙ্গে বাংলাদেশের ধারাভাষ্যের গুণগত পার্থক্যটা কি আসলে? গুণগত পার্থক্য তো আপনি যদি ভাষাগতভাবে বলেন, ভাষাবাদে আমি যেটা মনে করি, আই থিঙ্ক সেটি হলো যে বর্তমানে দেশের বাইরে, আমাদের দেশের বাইরে যারা ধারাভাষ্য দেন, তারা যখন ধারাভাষ্য শুরু করেন, শুরু থেকে শেষ পর্যন্ত খেলাটা যদি ফলো করি আমরা দেখব যে তারা মূলত টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলে। আমি কিন্তু কাউকে নিচু করে মিন্টু ভাই বলেন বা হামিদ ভাই, খোদাবক্স, মৃধা যারা আমাদের দেশে করেন বা করতেন, তাদের প্রতি একেবারে সম্মান রেখেই বলবো যে একটু আমার মনে হয় যে একটু মান্ধাতার আমলের ধারাভাষ্য ওনারা প্রচার করতেন বা এখনো করেন। আপনি যে তফাৎটা জানতে চান যে টেকনিক্যাল বিষয় নিয়ে যারা অন্যান্য দেশে ধারাভাষ্য দেন, তারা যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনাটা করেন, যেমন ধরেন কমন মাইক্রোফোনে কথা বলেন, একটা রবি শাস্ত্রী একটা কথা বলে, তার পাশাপাশি রমিজ রাজা তিনি একটা কথা বলেন। রবি শাস্ত্রী যে বিষয়টা নিয়ে বলেন, রমিজ রাজা হয়তো সেটাকে কাউন্টার দিয়ে বলেন যে আমার মনে হয় এটা এই, আবার রবি শাস্ত্রী বলে আমার মনে হয় এটাই। টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে ওরা বেশি কথা বলেন এবং আমার মনে হয় আমাদের দেশের যে ধারাভাষ্যকার আমরা যারা করি তাদেরও সেদিকে একটু বেশি নজর দেওয়া উচিত। কিন্তু টেকনিক্যাল বিষয়টা বোঝার জন্য তো ক্রিকেট বা ফুটবল যেটাই হোক সেটা বুঝতে হবে। মানে সেটা আমাদের ধারাভাষ্যকাররা, মানে আপনাকেই যদি আমি জানতে চাই যে আপনি কি মনে করেন যে আপনি ক্রিকেট খেলার একজন অ্যানালিস্ট বা বিশেষজ্ঞ, এটা আপনি নিজেকে মনে করেন? সেটা যদি মনে না করেন, আপনি রমিজ রাজা বা ইয়ার কথা বললেন, তারা অনেকদিন ক্রিকেট খেলে এসেছেন, ক্রিকেট খেলার সঙ্গে ছিলেন, তো আপনি কি মনে করেন যে সেটা, মানে আমি আসলে টেকনিক্যাল ব্যাপারটা তারা বেশি বলেন, আমরা কম বলি, এটা আমি আসলে বুঝতে পারি না। মানে আপনি কি মনে করেন যে তারা যেরকম করে টেকনিক্যাল যে একজন খেলোয়াড়ের মনটা যেভাবে পড়তে পারেন, সেটাকে আপনিও মনে করেন যে আপনিও তাকে বুঝতে পারেন বা পড়তে পারেন, রিড করা যেটাকে বলে? হোয়াই নট, কারণ আমি মনে করি যে খালেদ আমি কথা বলবো, জাফরুল্লাহ শেষ করুন, জি তারপরে ডিটেইলে বলবো। আমি যেটা মনে করি সেটা হলো যে টেকনিক্যাল যে কথাগুলো আপনি বললেন, আপনার প্রশ্নটা আবার একটু করেন, আমি তাহলে। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে আমি আপনার কাছে আবার আসবো যে আমার কাছে মনে হয় যে আমরা যারা আন্তর্জাতিক ধারাভাষ্যে যারা দেখছি, তারা বেশিরভাগই হচ্ছে ক্রিকেটের সাথে অনেক দিন ধরে সম্পৃক্ত। এক টনি কোজিয়ার ছাড়া বাকি সবাই ক্রিকেট খেলেছেন দীর্ঘদিন, বা ক্রিকেটে কোচিং করেছেন, বা ক্রিকেট নিয়ে অনেক ছিলেন। হর্ষ ভোগলে আছেন আরেকজন যিনি ক্রিকেট খেলেননি, সেই কোনোদিনই বল ব্যাট ধরেন, কিন্তু এছাড়া বাকি সবাই আপনি যাদের কথা বললেন। আমি একটু মোস্তফা মামুনের কাছে আসি। মামুন, আমি দুটো প্রশ্ন আপনার কাছে আসতে চাই। এক হচ্ছে যে আপনি যদি খুব অল্প কথায় বলেন যে মিডিয়ার ভূমিকাটা আসলে আরেকটু বেশি রাখার ছিল কিনা ফুটবলে যখন ধস নামে, আর দুই হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্য বা আন্তর্জাতিক খেলার ধারাভাষ্য আর বাংলাদেশের ধারাভাষ্যের যে পার্থক্যের কথা শরাফত ভাই আমাদের বললেন, সেটা ঠিক আছে। প্রথমে আমি জালাল ভাই যেটা বললেন, আপনি জালাল ভাইকে যে প্রশ্ন করেছিলেন, এখানে আমি একটু এড করবো। সেটা হলো মূলত বাংলাদেশের ফুটবল পিছিয়ে যাওয়া, এটা আসলে অনেক বড় গবেষণার দাবি রাখে, সেটা তো আর করা যাবে না। আমি শুধু বলছি যে 90s যেটা হলো বাংলাদেশের মিডিয়াতে একটা চেঞ্জ আসলো। আপনি জানেন যে বাংলাদেশে যখন নতুন করে গণতন্ত্র চালু হলো, সব জায়গায় চেঞ্জ আসলো, তখন বাংলাদেশের নিউ জেনারেশন মিডিয়া কিছু পত্রিকা বের হলো। স্পেশালি আমি বাংলাদেশে যখন নতুন করে গণতন্ত্র চালু হলো, সব জায়গায় চেঞ্জ আসলো, তখন বাংলাদেশের নিউ জেনারেশন মিডিয়া কিছু পত্রিকা বের হলো। স্পেশালি আমি এটা বলতে চাই যে আজকের কাগজ, এবং তারা একটা নতুন একটা ঘটনা চালু করলো ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রে। এবং সেই সময় যেটা হলো, ওই কাগজগুলা, ওই জেনারেশনের জার্নালিস্টরা, তারা আসলে ক্রিকেট খেলাটার মধ্যে সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। সম্ভাবনাটা কি ক্রিকেট খেলার? তখন যেটা হলো যে সম্ভবত ওই সময় 92-93 সালে যে বাংলাদেশ আইসিসি ট্রফিতে 3টা দল খেলবে এবং তাহলে আমরা বিশ্বকাপ খেলতে পারবো, এই যে সম্ভাবনার জায়গাটুকু প্রথম আবিষ্কার হলো, এই সম্ভাবনার জায়গার কারণে কিন্তু আমাদের ক্রিকেটকে একটু বেশি করে কালচার করা শুরু হলো মিডিয়াতে। এটা হচ্ছে একটা দিক। এবং ওই সময় কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে টেলিভিশন।
তখন কিন্তু ব্যাপকভাবে আমাদের দেশে ক্রিকেট স্টার স্পোর্টস, যার নাম ছিল প্রাইম স্পোর্টস, বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি ইন্টারন্যাশনাল খেলা দেখতে শুরু করলো, মানে ইন্ডিয়া পাকিস্তান টেস্ট সব দেখা শুরু করলো। ফলে আমাদের মানুষ অনেক বেশি ক্রিকেটের সঙ্গে রিলেট করতে পারলো। এখন এই যে রিলেশন, এটা হচ্ছে মামুন, আপনার কাছে একটু ক্ষমা চেয়ে নিতে হচ্ছে যে আমাদের একটা বিরতি এখন নিতে হবে। আপনি বলছিলেন যে মানে প্রাইম স্পোর্টস থেকে স্টার স্পোর্টস এবং আচ্ছা, এটা বাংলাদেশ আমি এখন টেলিভিশন সংক্ষেপ করেই বলি। তো তখন যেটা হলো, মানুষ এই ক্রিকেটের সঙ্গে রিলেট করতে পারলো অনেক বেশি, এবং ক্রিকেটের সম্ভাবনার জায়গা আছে। মানুষ টেন্ডুলকারকে দেখছে এবং দেখছে যে আমার খেলোয়াড় আকরাম টেন্ডুলকারের সঙ্গে খেলতে পারবে। এই যে সম্ভাবনার জায়গাটা আমাদের দেশে তৈরি হলো, মিডিয়া এটা আসলে এক ধরনের, মিডিয়া বলা যায় এটাকে, মানে বাম করলো যে জিনিসটা যেন মানুষের কাছে যায়। এইভাবে কিন্তু মিডিয়ার কাছে ক্রিকেটটা প্রধান খেলা হয়ে উঠলো, এবং একই সঙ্গে আমাদের মানুষের কাছে মানুষেরা পিক করলো ওয়ার্ল্ড কাপে খেলবে। আর একই সঙ্গে যেটা হলো, আমাদের মধ্যে বর্জনের অভ্যাসটা একটু বেশি। আমরা সঙ্গে সঙ্গে ভাবলাম যে আর ফুটবলে তো কিছুই হবে না, ফুটবলে আমরা কিছুই পারবো না, কাজে আমরা ফুটবল দেখবো না। এটাও কিন্তু হয়েছে। এবং তখন আমি মনে করি যে আমরা সবাই ক্রিকেটের প্রতি খুব বেশি কমিটেড হয়ে গিয়েছিলাম বলে আরেকটা খেলা যে স্পয়েল হয়ে যাচ্ছে, এদিকে আমরা কেউ খেয়াল করিনি। এবং তখন আমাদের মনে হয়েছে, এবং হয়তো আমাদের মিডিয়ারও মনে হয়েছে যে আসলে দরকার নেই। আমাদের মিডিয়া কিন্তু খুব বেশি ক্রিকেট, এবং জালাল ভাই যে বলছিল টেবিল টেনিস খেলা ইত্যাদিতে, আস্তে আস্তে কিন্তু সবকিছু আমরা হারিয়ে ফেললাম। এবং ক্রিকেট হারানোর পর ওই সময় আরেকটা ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমাদের ফুটবল সংগঠকরা। তারা দেখতেন মাঠ ভর্তি আবনি মডার্ন, তারা কিন্তু ক্রিকেটকে কোনো খেলা হিসেবে ধরতেন না। তারা বলতেন ক্রিকেটের এইসব কিছুই না, এটা কোনো খেলাই না, 5 দেশ 7 দেশ খেলে। তখন যে এটা চ্যালেঞ্জ আসছে, চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার জন্য, চ্যালেঞ্জটাকে ফেস করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার ছিল, সেরকম কিছু করা হয়নি। এবং এই কারণে একদিকে হচ্ছে ক্রিকেট উঠলো, এবং একই সঙ্গে আমরা দেখলাম যে ফুটবলে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে পারছি না, আমাদের ডোমেস্টিকে পাতানো খেলা হচ্ছে, মারামারি হচ্ছে। এইসব করতে করতে আস্তে আস্তে মানুষ কিন্তু ওই আগেও কিন্তু পাতানো খেলা হতো, কিন্তু মানুষ এটা মেনে নিত। কিন্তু মানুষ জানতে আরেকটা খেলে আমাদের অপশন আছে, এটাকে মানুষ সুইচ করলো, এবং মিডিয়া এই সুইচিংটাকে আসলে প্রমোট করেছে ওই সময়। এটা হচ্ছে প্রধান কারণ। আরো অনেক আলোচনা করতে পারে। আর দ্বিতীয় একটা বিষয়, যেটা মূল বিষয় আসলে আমাদের আজকের, সেটা হচ্ছে ধারাভাষ্যের বাংলাদেশ এবং আন্তর্জাতিক। খালেদ ভাই, এখানে আমার মনে হয় যে ধারাভাষ্যকার এই শরাফত ভাইয়ের কথা শুনে আমার যেটা মনে হলো, ধারাভাষ্যকারের মধ্যে কিন্তু বেসিক কিছু জিনিস আছে। বেসিক জিনিসের মধ্যে একটা হচ্ছে, 2 ধরনের ধারাভাষ্যকার আছেন আসলে। একটাকে বলা হয় বল বাই বল কমেন্টেটর, মানে এটা আমি হিসেবে বলছি, গ্রামার থেকেই বলছি, এটা ওনারা আরো ভালো জানবেন। আর আরেকটাকে বলে কালার কমেন্টেটর, মানে যারা বিশেষজ্ঞ ভাষ্যকার। এখন বিশেষজ্ঞ ভাষ্যকার কারা হবেন? এখন বিশেষজ্ঞ ভাষ্যকার কিন্তু সাধারণত প্রথমে ধরে নেওয়া হতো যে যারা খেলাটা বোঝেন, একজন হচ্ছে উনি যে বিবরণ দেবেন, জাফরুল্লাহ শরফ ভাই, মিন্টু ভাইরা, আর আরেকজন তার পাশ থেকে তার মানে টেকনিক্যাল এইসব বিশ্লেষণ করবেন। এরকম ভাবেই কিন্তু হয়, এবং সাধারণত 2 জনের কম্বিনেশন, এটাই স্ট্যান্ডার্ড ধরা হয়। আমাদের এখানে সমস্যা রয়েছে কি, আমাদের এখানে ক্রিকেটটা যেহেতু আমাদের মুখ্য খেলা, আমরা ক্রিকেট কমেন্ট্রিটা দেখি, ক্রিকেটে কিন্তু ক্রিকেট এবং খুব সম্ভবত স্নুকার, এই 2 খেলা হচ্ছে শুধুমাত্র ওই খেলার খেলোয়াড়রাই কমেন্ট্রি করেন। ঠিক আছে, এখন এটা হয়তো একটা পয়েন্ট হতে পারে যে খেলাটা অনেক বেশি টেকনিক্যাল, টেকনিকটা অনেক বেশি জানতে হয়, এই কারণে হয়তো প্লেয়ারদের প্রেফার করা হয়, তারা করেন। আমাদের দেশের প্রবলেমটা যেটা হয়েছে, এই ক্রিকেটের এই কমেন্ট্রি দেখে আমাদের যারা বল বাই বল কমেন্ট্রি, বা যাদের বিবরণী দেওয়ার কথা, তাদের মধ্যে থেকে কিন্তু কেউ 20 বছর 30 বছর করার পরে কিন্তু তিনি এক্সপার্ট হতে পারেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমাদের যেটা হচ্ছে, ওনারা ওই এক্সপার্টিস ওইটুকুতে না গিয়ে, ওই জায়গায় না গিয়ে, ওনারা আসলে ওই মানে আমাদের যে এক্সপার্ট কমেন্টারের মতো, যাদেরকে কালার কমেন্টার বলা হয়, তাদের মতো করে কমেন্ট্রি করার চেষ্টা করলেন। করতে গিয়ে যেটা হলো, একটু তালগোল ফাঁকিয়ে গেল, যে উনি দেখা গেল যে ক্রিকেটের এমন সব বিশ্লেষণ আমাদের কমেন্টাররা করছেন, যে বিশ্লেষণগুলো হয়তো অনেক ক্ষেত্রে সঠিক নয়, এরকম একটা বিষয় দেখা গেল। এবং এই যে আপনি কিছু কিছু উদাহরণ হচ্ছে না, আমি শোনাতেই চাই মিন্টু, আমাদের ক্রিকেট কমেন্টেটররা এখন বলছেন যে একজন ক্রিকেট খেলোয়াড়দের সম্পর্কে তার হাতে নানা রকম শট আছে। সেই শটগুলি কি স্কোয়ার অফ দ্য উইকেট, হিট থ্রু দ্য অন সাইড, হিট থ্রু দ্য অফ সাইড, ইন ফ্রন্ট অফ দ্য প্যাড, ইন ফ্রন্ট অফ দ্য ব্যাট, লফটেড শট, ব্যাক স্প্ল্যাশ, নাকি ব্যাক স্ম্যাশ, সম্ভবত ব্যাক কাটিং। এই ধরনের শট কিন্তু ক্রিকেট যে খেলোয়াড় খেলছে, সে যদি এসে শুনে যে আমি এই ধরনের শট খেলছি, সে কিন্তু ভাববে যে আমি ক্রিকেট আবিষ্কারক, ক্রিকেটের শট আবিষ্কারক। আমাদের কমেন্টারে এরকম বানিয়ে দিচ্ছেন। এটা কেন হচ্ছে? কারণ তারা ওই জায়গাটুকু, ওই এক্সপার্টিসটুকু না থাকা সত্ত্বেও ওইটার চর্চা করার চেষ্টা করছেন। এই ঘটনাটা ঘটছে। কারণ আমাদের কমেন্টারদের এটা হচ্ছে একটা দিক। আর দ্বিতীয় একটা দিক হচ্ছে, আমি মনে করি, এটা তো মনে করেন যে একটা দিক, আমরা কিন্তু এমন সব উপমা, এমন সব উৎপ্রেক্ষা, এমন সব শব্দ আমরা শুনি, যে শব্দগুলো কিন্তু আপনি আর কোথাও শুনবেন না। এখন কিন্তু আমরা কথা বলার সময় সব শব্দ ব্যবহার করি না, আমরা লেখা এসব শব্দ পাই না। আমার কাছে মনে হয় যে মিন্টু ভাইরা আছেন, ওনারা যখন যেসব শব্দ ব্যবহার করতেন আজ থেকে 30 বছর আগে, তখনকার প্রেক্ষিতে এই শব্দ, এই উপমাগুলো বাস্তবসঙ্গত ছিল, এবং তখন মানুষ অ্যাকসেপ্ট করতো। এখন যেটা হয়েছে যে ওইটার পরে না খুব বেশি ইভলিউশন হয়নি, বিকাশ হয়নি, মানে ওইটাই নতুন যারা করছেন তারা ওইটাই শুনছেন, এবং ফলে এমন একটা উদাহরণ দিচ্ছেন যে উদাহরণটা আজকের যুগে হাস্যকর। এই জায়গায় একটু জালাল ভাই বলবেন, আর মিন্টু ভাইকে একটু শুনে নেব। আমি এই সমস্ত শব্দাবলীর প্রেক্ষিতে আমি একটু কথা বলতে চাই। এই শটগুলা হয়তো শটের নাম হিসাবে বলেনি, হিটিং থ্রু দ্য অন সাইড হইতে পারে, এটা পুল দিয়েও হইতে পারে, ড্রাইভ দিয়েও হইতে পারে।
আনসার মানুষ মারে না। না জালাল ভাই, একজন ব্যাটসম্যান সম্পর্কে বলা হচ্ছে তার হাতে মার আছে হচ্ছে এই মারের hit to নাম the onside। মারের নাম হিসাবে এটা ঠিক প্রয়োগ করা যায় না, কিন্তু এই ব্যাপারটা হয়তো কমেন্ট্রির কোনো পর্যায়ে এই জাতীয় কথা আসতে পারে। কমেন্ট্রিতে না, মানে এটা প্রায়শই বলা হয়, তারপর এটা বলাই হচ্ছে একটা শর্টের নাম হিসেবে। খালেদ ভাই বলছেন এর সঙ্গে আসলে উনি তো কিছু বললেন, এর সঙ্গে এমন সব কথাবার্তা, এমন সব শব্দ, এমন সব না, সেগুলি শুনি বাক্য আমরা, ব্যবহৃত শুনি হয়, সেগুলো। আপনিও নিশ্চয়ই শুনেন না, না, বা এটা জাফর মানুষ শরফত ভাই বুঝতে জানেন বা পারে। বিজয় ভাই জানেন। এটা স্লিপ অফ টাং অনেক সময় হতে পারে, সেটা মানুষই, কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম আজকে খুব সংক্ষেপে বলতেছি যে আমাদের ধারাভাষ্যের একটা চর্চা পরিলক্ষিত হচ্ছে, এটা আস্তে আস্তে উন্নত হচ্ছে। ভুল ত্রুটি তো থাকবেই, তো পাবলিক, এটা তো পাবলিকের অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে। একটা গায়ককে যেরকম পাবলিক গ্রহণ করে, একজন খেলোয়াড়কে, যে কোনো একটা নাটকের অভিনেতাকে যেরকম গ্রহণ করে, এরকম একজন ভাষ্যকারকেও গ্রহণ করবে। তো আপনি মনে করছেন যে আমাদের ধারাভাষ্য উন্নত হচ্ছে? ধীরে ধীরে হচ্ছে, ভুল ত্রুটি তো আছে। আমরা এই মুহূর্তে, আমি একটা তুলনার ব্যাপারটা আপনার প্রশ্ন ছিল আন্তর্জাতিক এবং আমাদের ঘরোয়া, তো এখানে একটা আন্তর্জাতিক যারা করে তাদের একটা রিচ ইনহেরিটেন্স আছে, হ্যাঁ, তো আমাদের এই ইনহেরিটেন্সের ব্যাপারে ইনহেরিটেন্সটা ভবিষ্যতের জন্য আমরা তৈরি করা শুরু করছি। ডিফারেন্সটা এইখানে, আমি এইটুকু বলতে চাইছি। জি মিন্টু ভাই, আপনি যদি একটু। এতক্ষণ আলোচনা শুনলাম খালেদ, তো আমি বিভিন্ন জায়গায় এই ধারাভাষ্যকার যারা হতে চাচ্ছে তাদেরকে আমি লেকচার দিয়েছি, বলেছি মূল বিষয় যেগুলো আমি 73 সাল থেকে করছি, যদিও এটা আমার পেশা না, এটা হলো আমার নেশা। ধারাভাষ্যকার হতে গেলে প্রথম যে গুণটি দরকার সেটি হলো কণ্ঠস্বর, যেটা আল্লাহ প্রদত্ত। দ্বিতীয়টা হলো বাচন ভঙ্গি। তৃতীয় হলো বিষয় সম্পর্কে তার স্বচ্ছ ধারণা। তারপরে তার কমন সেন্স, তারপরে ওই খেলার কি যদি রেফারেন্স কিছু থাকে তাহলে প্রয়োজন মতো সেই রেফারেন্স তাকে প্রয়োগ করতে হবে। এগুলি মেন, এর সাথে আরও কিছু রয়েছে। তো যে সমস্ত শব্দের কথা ইত্যাদি বলা হলো, দুঃখের বিষয় এইসব ছেলে কি করে ওই কমেন্ট্রি বক্সে ঢুকে মাইকের সামনে আসে আমার জানা নেই। আমি নিজে ফুটবল তো বললামই, অবিভক্ত পাকিস্তানের ফুটবল খেলোয়াড় ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন, এবং দলের কনিষ্ঠ আমি খেলোয়াড় ছিলাম, এবং প্রথম এবং শেষবারের মতো একজন বাঙালি ওই দলের অধিনায়ক ছিলেন জনাব নবী চৌধুরী, যার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর ক্রিকেট আমি খেলেছি, ক্রিকেট আমি 52 সাল থেকে 79 পর্যন্ত খেলেছি। আন্তর্জাতিক ধারাভাষ্য ইত্যাদি আমি শুনি, গুণগত পার্থক্য খুব একটা নেই। এখন বিদেশি ভাষায় বললে আমাদের কিছু প্রবণতা আছে, দেশ বিদেশ তো বহু ঘুরেছি, তো সেখানে সবই জন আর্লার্ট বা ব্রায়ান জনস্টন অথবা এক্সপার্ট ট্রেভার বেলি, তারপরে ক্রিস্টোফার মার্টিন জেনকিন্স হয় না। আর পেশাদার খেলোয়াড় যারা করছেন, নাসির হোসেন একজন শিক্ষিত ব্যক্তি, অন্য ক্রিকেট খেলোয়াড় যারা আছেন এরা মূলত ও লেভেল এ লেভেল, হুইচ ইজ নো লেভেল, পিয়নের চাকরির জন্য যথেষ্ট ও লেভেল এ লেভেল, এর উপরে সরকার পড়ায় না, আর নিজে পড়তে গেলে অত্যন্ত ব্যয় সাপেক্ষ ব্যাপার। তারা এখন ওই ক্রিকেটে ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে বল বয় থেকে শুরু আস্তে আস্তে ভালো করলে টেস্ট অঙ্গনে পর্যন্ত আসতে পারে। তাদের মধ্যে থেকে যাদের কণ্ঠস্বর ভালো, খেলা ভালো বোঝে, তারা আসে, কেউ আম্পায়ারিংয়ে চলে যায়, কেউ চলে আসেন ধারাভাষ্যে। দুজনের জায়গায় স্কাই বিএসকে এখন 3 জনকে দিয়ে করাচ্ছে। আর আমাদের যে ধারাভাষ্য আমরা দিয়েছি, আমি, হামিদ ভাই, খোদাবক্স মৃধা, পরবর্তীতে জাফরুল্লাহ শরাফত, আলফাজ মোহাম্মদ মুসা, তো বাংলা ভাষাভাষীতে আমি বহুবার গেছি, পশ্চিম বাংলায়, ওপার বাংলায়, তারা এক বাক্যে সেখানে অনেক যশস্বী ধারাভাষ্যকার আছেন যে বাংলাদেশের বাংলা ধারাভাষ্য অনেক ভালো, অনেক উন্নত। টেকনিক্যাল ব্যাপার যেটা আছে সেটা ওই রমিজ রাজা ক্রিকেট খেলেছে এই পর্যন্ত, এক্সেপশনাল এমন কিছু না, শব্দ খুব একটা ভালো ব্যবহার করেন, এমবিএ করেছে, এর বাইরে কিছু না। পাকিস্তানি কমেন্টেটরদের মধ্যে যেটা ছিলেন যখন আমরা ছাত্র, ওমর কোরেশি, হি ওয়াজ অ্যান এডিটর এবং ন্যাশনাল ডেইলিজের। জামশেদ মার্কার ছিলেন অ্যাম্বাসেডর, তিনি করেছেন। তারপরে তো করেছে। বিনয়ের সঙ্গে জানতে চাচ্ছি, আপনি বলছেন যে আন্তর্জাতিক ধারাভাষ্যের সঙ্গে না, বাংলা ধারাভাষ্যের কোনো গুণগত পার্থক্য নাই, কোনো খুব একটা তফাৎ নেই। তবে এই এক কথা আসছে, এই যে আমাদের এই কোয়ালিটির অবক্ষয়, না আমি এটা কোনো ধারাভাষ্যে কিন্তু না কোনো খুব একটা তফাৎ নেই। তবে এই এক কথা আসছে, এই যে আমাদের এই
কিন্তু আমি কোনো Quality-র ধারাভাষ্যে অবক্ষয় না, কিন্তু আমি আমি এটা কোনো বলি- ধারাভাষ্যে কিন্তু আমি সাইদ আজমলের হাত থেকে বল বেরোনোর পর আমি বাংলাদেশে কোনো ধারাভাষ্যকারকে কখনো বলতে শুনিনি। আমি সাইদ আজমলের আমলটা থেকে বলতেছি যে ও দেখি, এটা কালকে তো ওটা খেলা দেখে দেখলাম, হ্যাঁ। ও এটা বুঝতে পারছে যে ওটাকে দুসরা দিছে, ও এটাকে না, এ তো অন্যরকম খেলোয়াড় দিছে। ছিল না। খালেদ মেন হয়েছে যে সে খেলা সম্পর্কে তার কোনো ধারণা নেই, সে ধারাভাষ্য হবে কি করে? তাকে কারা নিয়ে এসছে, ধারাভাষ্যে বসিয়েছে কে? তাদেরকে আগে ধরতে হবে, এটাই ধারাভাষ্যকারকে হচ্ছে তো ধরা হবে না। এটাই হচ্ছে ধারাভাষ্যকারকে তো আমি ধরবো না। এইসব ছেলেপিলে যারা টম ডিক হ্যারি, রাম রহিম কি করে ঢুকলো ধারাভাষ্য কেন্দ্রে? ওই আমাদের সময় তো এরকম হতো। এই How ধারাভাষ্য they could কেন্দ্রে get কি in? করে ঢুকলো? আমাকে বলতে ইচ্ছে হচ্ছে হ্যাঁ, হামিদ ভাই, মঞ্জুর হাসান মিন্টু মাফ করবেন, যারা দর্শক আছেন, তো তারা খতবক্স বিদা হচ্ছে না কেন? তো একদিনে হবে না। বিরাট একটা ভ্যাকুম হয়েছে, জাফরুল্লাহ, শরাফত, মুসা, এদের পরে তো আর নেই কেউ, এদের পরে তো নেই। আমি কি একটু ইয়ে করবো এটা ইউটিউবে যারা বললো, আমরা আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ধারাভাষ্য, পয়েন্টটা কি, ধরেন যে এখন কিন্তু আমাদের ধারাভাষ্য না এখন খুব বেশি উন্নতির সুযোগ নাই, ঠিক আছে? আমি বলি বিষয়টা কি, যখন মিন্টু বেড়া ছিল তখন কিন্তু রেডিও ছিল একটা বড় বিষয়। হ্যাঁ, ওটা এবং তো মেন মিডিয়া, মেন এখন মিডিয়া। মজাটা হলো যে তখন কিন্তু রেডিওতে আমরা ধারাভাষ্য শুনতাম, তাদের কাছ থেকে আমরা জানতাম, আমরা অপেক্ষা করে থাকতাম যে রেডিওতে শুনতে হবে। আর এখন যে ধারাভাষ্যটা হয়, আমরা যে ধারাভাষ্য, যে ক্রিকেটের ধারাভাষ্য কিন্তু এখন বেশিরভাগ জায়গায় হচ্ছে ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলাদেশ মিলবে না, কারণ না, ওটা তো ভিজুয়াল এবং visual এবং ক্রিকেটাররা করে। হ্যাঁ, ক্রিকেটাররা করে। আমি তোমার আমাদের সাথে বলি একমত, শরাফত ওখানে ভাই আর তো- মিন্টু ভাই যে প্রজন্মের প্রতিনিধি, তাদের সঙ্গে ঠিক ওটা মিলবে না। না, ওটা তো বলার কোনো সুযোগ নেই। টিভিতে তো এখনকার কথা যে- বলার সুযোগ নেই, এখনকার যে ধারাভাষ্য তো হয় না, এখন কমেন্টস only। বর্তমানের যে ধারাভাষ্য, টিভিতে there is no commentary, only comments। ওকে, এটা নিয়ে নিশ্চয়ই জালাল ভাই বলবেন, তারপর আমরা আবার শরাফত ভাইকে রেডিওতে শুনবো। is commentary। তার আগে আমার একটা বিরতি। জালাল ভাই, আপনি বলছিলেন ধারাভাষ্যের একাল সেকাল এবং গুণগত মান এবং শব্দ চয়ন, না না, ওইটা আমি ওই বলতেছিলাম যে ধারাভাষ্য আন্তর্জাতিক আর বাংলাদেশের ধারাভাষ্য নিয়ে বললে ডিফারেন্সটা যে জায়গাটায়, সেটা হচ্ছে উত্তরাধিকারের প্রশ্নে। আন্তর্জাতিকভাবে যারা ধারাভাষ্যকার আছেন, এইমাত্র আমরা শুনলাম কিছুক্ষণ আগে ছোট ভাই চৌধুরী জাফরুল্লাহ বললেন যে তারা যাদেরকে ফলো করতেন তাদের প্রতি, তাদের কর্মের প্রতি তার ধারণা সেটা অনুকরণীয় না, সেটা মানবতার আমলের ছিল। কিন্তু এই কথাটা আজকের ভারতীয় কোনো কমেন্টেটর বা ইংলিশ কোনো কমেন্টেটর এই কথাটা এইভাবে বলবে না। সে তার রিচ একটা ইয়ে আছে, উত্তরাধিকার আছে, সেটা বলতে গিয়ে তার পূর্বসূরীদের নাম ওইভাবে উল্লেখ করবে। এই যে উত্তরাধিকারের যে ব্যাপারটা, পরবর্তী প্রজন্মের কাছে আমি কোন না, টর্চটা, জালাল আসলে মানদাতা বলিনি। শেক্সপিয়ার কোনোদিনই পুরনো হবে, রবীন্দ্রনাথ নজরুল কোনোদিনই পুরনো হবে না, they are চিরন্তন। কিন্তু শরাফত ভাই বলেছেন সারাফের স্লিপ অফ টাং হয়েছে, বলবে না। হতে পারে। আমার সবচেয়ে বড় আমি স্লিপ অফ টাঙ্গের ব্যাপারটা আমি আগে বলেছিলাম, এটা হয়ে যায় কোনো সময়, কিন্তু এই যে শ্রদ্ধাবোধটা থাকতে হবে। না, সেটা তো- আমার সেটা তো আছে। চেয়ে আমার পূর্ববর্তী লোকজন আমার কাজের চেয়ে মানগতভাবে পিছিয়ে থাকতে পারে, কারণ তার আমলটা টেকনোলজিক্যালি এত ডেভেলপ ছিল না। হইতে পারে তার কাজের মান আমাদের তুলনামূলকভাবে কম হইতে পারে, কিন্তু আমি এটাকে ওইভাবে নিব কেন যে এটা তার সঙ্গে আমার মানগত ডিফারেন্স তো না। তা আমি ইনহেরিট করি ওইটাই, তারপরে আমি টর্চটাকে আরো শক্ত, আরো উজ্জ্বল আলো নিয়ে আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায় দেব। তো আন্তর্জাতিকভাবে ওই যে মামুনত যেটা বলতেছিল, সেটা আমি আবার বলবো যে কমেন্টিং, নারেটিং এন্ড কমেন্টিং, এই যে দুইটা ব্যাপার, আমরা রেডিও আর আন্তর্জাতিকভাবে রেডিও আর টিভির ধারাভাষ্য আলাদা হয়েছে। ধারা বিবরণী এবং ধারাভাষ্য, বাংলা শব্দটা খুব পরিষ্কার, বিবরণী এবং ভাষ্য। তো এই বিভাজনটা আমরা এখনো করতে পারি না। আমরা সব জায়গায় একই স্টাইলে করতেছি, কেউ কেউ ব্যক্তিগতভাবে এটা উতরিয়ে গেছে হয়তো, কিন্তু সামগ্রিকভাবে হয়তো আমরা পারিনি, এবং কিছু ভুল। ধারাভাষ্য বলতে আমরা যদি শুধু ক্রিকেট ধারাভাষ্য বলি তাহলে ভুল হবে। আর আমাদের এখানে হচ্ছে কি, আমরা যেটা আগে ধারাভাষ্যকারের সংখ্যা কম থাকায় হয়তো একই লোক সব খেলা করছি, এটাও আমি মনে করি একটা অন্তর। বিদেশে কিন্তু স্পেশালাইজেশন আছে। হ্যাঁ, বিজয় অমৃতরাজ গিয়ে ক্রিকেট করতেছে না, সে টেনিসই করতেছে, আবার এরা গিয়ে বয়কট গিয়ে অন্য খেলা করতেছে না, ক্রিকেটই করতেছে। এই যে ব্যাপারগুলো আছে, আমাদের ডিফারেন্সটা আমি বলতেছি ওই জায়গায়। তো আমাদের যাই আছে ধারাভাষ্য, এটা আমি বলবো এটা একটা শিল্প, একটা পারফর্মিং আর্টের কথা আমি বলতেছি, এবং এটা বিকাশমান, এবং এটাকে, এই খেলাকে বাঁচিয়ে রাখতে হলে এই শিল্পকেও প্যাট্রোনাইজ করতে হবে, চর্চাটা বাড়াতে হবে, সঠিক রাস্তায় চর্চাটা করতে হবে। শরাফত ভাই, আপনি বলবেন, আপনি বলেছিলেন যে আপনাকে মাঝপথে থামানো হয়েছে, আপনি আপনার কথা শেষ করেন যে ধারাভাষ্যের, আন্তর্জাতিক ধারাভাষ্যের সঙ্গে বাংলাদেশের ধারাভাষ্যের পার্থক্য প্রসঙ্গে।
খালেদ ভাই আমাকে যদি একটু সময় না দেন, আমি কিন্তু অনেকক্ষণ কোনো কথা বলিনি জি এবং আমি ফ্লোরও পাইনি, কারণ আমরা চারজন মানুষ, আর চারজন মানুষের মধ্যে আমি কিন্তু খুব কম কথাই এ পর্যন্ত আপনি জি সবসময় আপনি কথা বলেন। আপনি বলেন যদিও ধারাভাষ্য জি, আপনি যখন বলেন, দেই, বলেন। আমি একটু বেশি কথাই বেশি কথা বলি। বলেন। জি বলেন আমি মানধাতার মিন, আমি কিন্তু মিন্টু ভাই, হামিদ ভাই, খোদাবক্স মৃধার প্রতি সম্মান রেখে জি। আমি কিন্তু কথাটা বললাম। মানধাতার মিন ওই আমলের জন্য ওনারা সেরা, কোনো সন্দেহ নেই, জি। এবং ওনারা ধারাভাষ্যের পাইনিয়ার। ওনাদের ধারাভাষ্য শুনে বা দেখে কিন্তু আমাদের যাত্রা শুরু। জি। আমি কিন্তু সম্পূর্ণ ওনাদের প্রতি সম্মান রেখেই কথাটা বললাম। কিন্তু আপনি যে প্রসঙ্গটা নিয়ে এসছেন যে আমাদের ধারাভাষ্য ওই আমল হোক আর এই আমল হোক, আর অন্যদের দেশের বাইরে যারা করেন তাদের প্রসঙ্গে এসে কিন্তু আমি কথাটা জি, বললাম বলেন। যে বেসিক বিষয়টা নিয়ে তারা বেশি কথা বলেন। বেশি কথা মিন যেমন কমন মাইক্রোফোনে কথা বলেন, ধরে নেন মিন্টু ভাই, উনি রবি শাস্ত্রী, উনি একটা বিষয়ে কথা বলেন বেসিক বিষয় নিয়ে, আর একজন হয়তো টনি গ্রে, তিনি একটা বেসিক বিষয় নিয়ে কথা বলেন। মানে ওই সেন্সে কিন্তু আমি মানধাতার আর এখনকার আমাদের দেশের বাইরে যারা ধারাভাষ্য দেন, আমি কিন্তু সেটা মিন করলাম। আচ্ছা। আর আপনি একটা প্রসঙ্গ যে নিয়ে এসেছিলেন যে আপনি কি মনে করেন আপনি ধারাভাষ্য দেওয়ার মতো যোগ্যতা রাখেন বা এই ধরনের একটা, না আমি বলেছি যে একটা ক্রিকেট বিশেষজ্ঞ মতামত দেওয়ার ক্ষেত্রে আপনি মনে করেন কিনা যে আপনি যেহেতু ক্রিকেট খেলোয়াড় ছিলেন না, সেই ক্ষেত্রে আপনি মানে আপনি এটা authority রাখেন কিনা? আপনি আচ্ছা। অথরিটি রাখেন কিনা? কেন আমি অথরিটি রাখবো না? জি ধারাভাষ্যটা কি? এটা একটা প্ল্যানিং। আপনি যদি বেসিক জিনিসটা ক্রিকেটার না হয়ে বা ফুটবলার না হয়ে আপনি যদি রপ্ত করতে পারেন, আপনি যদি হোমওয়ার্ক করেন, আপনি যদি লেখাপড়া করেন, এটা নিয়ে আপনি ভাবেন আপনি কেন পারবেন না। যদি হার্ষা ভোগলে ব্যাট বল কোনোদিন না ধরে বিশ্বখ্যাত, বিশ্ব নন্দিত ধারাভাষ্যকার হতে পারে। আমি একটু আপত্তি করছি সরবত। জি, সরবত please। একজন প্রথম শ্রেণীর ক্রিকেটার, ক্রিকেটার ছিল হায়দ্রাবাদে। একজন না, প্রথম হ্যাঁ। শ্রেণীর ক্রিকেটার। না ক্রিকেটার First class, থাকলেও first class, এবং first class। এবং হলো অবাক ব্যাপার হলো হলো কি জাতীয় রাবিউল্লাহ লেভেলে সাহেব, এক কিন্তু সেকেন্ড না, দাও। জাতীয় লেভেলে খেলে। আন্তর্জাতিক লেভেলে, আন্তর্জাতিক লেভেলে খেলে না, খেলে। রঞ্জি ট্রফি খেলে। আন্তর্জাতিক লেভেলে হ্যাঁ, জালাল বিশ্বকাপের সে স্কাই বে স্কাই মানে স্টার এবং ইএসপিএন এ অ্যাঙ্কর হয়েছে বিশ্বকাপের লন্ডন স্টুডিও থেকে হর্ষা ভোগলে ফুটবলে। তো ভার্সেটাইল তো না, ভার্সেটাইল হইতে পারে, ভার্সেটাইল তো এরকম প্রশ্ন অসুবিধা ওঠে না, তো প্রশ্ন ওঠে ওই বেসিক যে তো এক যেটা বললো জিনিস। সেটা আমি না, না, একটা বলা যদি হয়, হোমওয়ার্ক থাকে, আমি না, basic যে হোমওয়ার্ক আমি যেটা থাকতেই যেটা হবে mean করলাম, আন্তর্জাতিক লেভেলে সে খেলেনি, ওকে। আর হোমওয়ার্ক যেটা, আপনি যদি ক্রিকেটটা নিয়ে বা ফুটবল নিয়ে প্রচুর লেখাপড়া করেন, আপনি যদি ভাবেন, আপনি যদি আপনার মেমোরিতে নিয়ে আসেন, তাহলে মানুষ পারে না পৃথিবীতে এমন কোনো বিষয় নেই। আমি সেই প্রশ্নটি জানতে চাইছিলাম যে আপনি এই বিষয়ে আপনার দক্ষতা আপ টু দা মার্ক মনে করেন কিনা, যে আপনি বাংলাদেশের Absolutely, সবচেয়ে এখন এই মুহূর্তে absolutely, সবচেয়ে জনপ্রিয় Absolutely. ধারাভাষ্যকার। আমি যদি জনপ্রিয়ই হয়ে থাকি, আমি যদি রাস্তায় বের হই, অনেক ক্রিকেটার, অনেক ফুটবলার চেয়ে আমি জনপ্রিয়। জি এবং আপনি যদি প্রমাণ দেখতে চান, আমি এই অনুষ্ঠান প্রমাণিত। শেষ সেটা করে, প্রমাণিত। এই অনুষ্ঠান শেষ করে সেটা প্রমাণিত। একজন ক্রিকেটার যতটা অটোগ্রাফ দেয় তার চেয়ে বেশি অটোগ্রাফ আমি দেই। না, এটা- একজন এটা- ক্রিকেটার যতটা ফটো সেশনে তিনি ক্যামেরার সামনে দাঁড়ান তার চেয়ে বেশি আমি দাঁড়াই। জি। কিন্তু আমার প্রসঙ্গ হলো যে আপনি, আপনার যদি বেসিকটা ভালো থাকে, আপনার যদি বাচন ভঙ্গি ভালো থাকে, আপনার যদি একটা ডিফারেন্ট বলার স্টাইল থাকে, আপনার যদি ক্রিকেটিং সেন্স বা ফুটবল সেন্স ভালো থাকে, তাহলে আপনি ক্রিকেটার না হয়ে, ফুটবলার না হয়ে ভালো ধারাভাষ্যকার হতে পারেন। এটা এটা আমার বক্তব্য। না, এবং আমি আপনার সাথে আমার একমত। বক্তব্য, আমার সাথে একমত যে ভালো মানে ম্যারাডোনা হওয়ার দরকার নাই ভালো ফুটবল ভাষ্যকার হওয়ার জন্য। ম্যারাডোনা তো কারণ তবে ক্রিকেটটা বুঝতে হবে বা ফুটবলটা বুঝতে হবে বা যেই খেলা বলা হচ্ছে সেটা বুঝতে হবে। মামুন আচ্ছা, বলছিলেন এটা, কিছু। যাই হোক, শরাফত ভাইয়ের কথা তো শুনলাম, অনেক রকম কথা আসছে, উনি ওনার ব্যাখ্যা দিলেন। তো এখানে হচ্ছে কি, আমরা একটা বেসিক জায়গা হচ্ছে যে আমাদের দেশের যে ধারাভাষ্য, যেমন এখন কিন্তু ক্রিকেট সার্কিটে ওনাদের মতো ধারাভাষ্যকার ইন্ডিয়াতে কিন্তু প্রচুর ছিল, ভারতে কিন্তু এরকম ধারাভাষ্যকার ছিলেন, তারা কিন্তু হারিয়ে গেছেন। মানে যখন ক্রিকেট আসলো এবং যখন টিভি এইভাবে আসলো, আসার পর করলো কি, তারা এক্স প্লেয়ারদের আনলো। এখন এক্স প্লেয়ারদের আনার পর বিকজ টিভিতে ওই জিনিসটাকে প্রোডাকশন করলো, যখন প্রোডাকশন হওয়ার পর এক্স প্লেয়ারদের ভ্যালুটা অনেক বেশি, ফেস ভ্যালু, লোকে চিনে, গাভাস্কার বলছে, এই যে অ্যাট্রাকশন প্রথম যখন শুরু হলো, এক্স প্লেয়ারদের আনার পর বিকজ টিভিতে ওই জিনিসটাকে প্রোডাকশন করলো, যখন প্রোডাকশন হওয়ার পর এক্স প্লেয়ারদের ভ্যালুটা অনেক বেশি, ফেস ভ্যালু, লোকে চিনে, গাভাস্কার বলছে, এই যে অ্যাট্রাকশন প্রথম যখন শুরু হলো, শুরু হওয়ার পর দেখা গেলো যে এক্স প্লেয়ারদের আনলে মানুষ, তারা টিআরপি পায় অনেক বেশি, মানুষ ভাবে বাহ, গাভাস্কার বলছে, ইমরান বলছে, এই যে আসলো, তখন হলো কি ওনাদের মধ্যে যারা কমেন্টেটর ছিলেন ক্রিকেট সার্কিটে, ধরেন যে আমি 90s কথা বলি, আমাদের রিজনের ফেনোমেনা বলি, ভারতে কিন্তু অনেক হিন্দি ধারাভাষ্যকার ছিলেন দূরদর্শনে যাদের আমরা শুনতাম, তারা হলো কি এই চ্যালেঞ্জটা তারা ফেস করতে পারলেন না এবং তারা কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেলেন। এবং আমার মনে আছে যে একবার
এইরকম একজন ধারাভাষ্যকারকে একটা স্টার স্পোর্টসের শোতে নিয়ে আসা হয়েছিল কমেন্ট্রিতে, এবং এনে তাকে বলা হচ্ছে আপনি হিন্দিতে ধারাভাষ্য দেন, এবং তারা এক ধরনের বলছিলেন যে তার মানে এটা হেরিটেজে চলে গেছে। এরকম কিন্তু হয়েছে, ক্রিকেট সার্কিটে এরা হারিয়ে গেছেন। আমাদের দেশে কি হয়েছে, আমাদের দেশে কিন্তু হারিয়ে গেছেন, আমার হারাননি। আমাদের দেশের প্রবলেমটা হয়েছে যে ক্রিকেটে যেহেতু ক্রিকেট ওয়ার্ল্ড ফলো করছে যে এক্সপার্ট কমেন্টেটর, মানে টেকনিক্যাল অ্যানালিস্ট, এক্স ক্রিকেটার, এখন তারা কোথায়? আমাদের দেশে যেটা হয়েছে যে আমরা শরাফত ভাই ধরেন, আমি উদাহরণ দিই, শরাফত ভাই হচ্ছে কি এখন হচ্ছে বিটিভি, আমাদের যে ওনাদের যে ধারাভাষ্যটা এটা হচ্ছে বিটিভি কেন্দ্রিক। আমাদের দেশে কিন্তু প্রাইভেট চ্যানেল কোনো ধারাভাষ্য নাই, ফলে কোনো কম্পিটিশন নাই। ফলে বিটিভিতে কিন্তু আবার মনে করেন যে ঠিক দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে নেওয়া হয় কিনা বা কীভাবে নেওয়া আমরা কিন্তু ঠিক জানি না। বাংলাদেশে 8-10টা সরকারি প্রতিষ্ঠান যেভাবে চলে, যদি এরকম হতো যে অন্যান্য কোনো একটা আপনার চ্যানেল প্রচার করছেন, আপনারা কিন্তু কম্পিটিশনে যেতেন, কম্পিটিশনে গিয়ে আপনারা চেষ্টা করতেন হয় বাংলাদেশের টপ ক্রিকেটার অথবা বাংলাদেশের সেরা ধারাভাষ্যকার। আমাদের দেশে এটা হয়নি, ফলে কিছু কিছু জায়গায় বিটিভিতে কেউ কেউ করছেন, অনেক দিন ধরে করছেন, এবং কিভাবে করছেন এটা আসলে নানা রকম এই নিয়ে প্রশ্ন আছে। দেখা গেল যার ধারাভাষ্য অত্যন্ত হাস্যকর, যিনি এই আপনি যে শব্দ বললেন যিনি ব্যবহার করছেন, আমরা দেখছি যে বিটিভিতে তিনি গুরুত্ব পাচ্ছেন, কারণ হয়তো তিনি হয়তো আওয়ামী লীগের সময়, হয়তো বর্তমান সরকারের সময় তিনি বলছেন আমার বাড়ি টুঙ্গি বাড়ায়, আবার যখন বিএনপি ক্ষমতায় আসছেন বলছেন যে আমি ওই কলেজের ছাত্রদলের সভাপতি ছিলাম। এটা কিন্তু ফ্যাক্ট, আমি ফান করে বলছি বলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে আমাদের ধারাভাষ্যকার। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আপনার কাছে ফিরে আসবো। তারপরে মামুন, আপনি বলছিলেন প্রতিযোগিতাহীনতা এবং খালি একটি চ্যানেলেই খেলা প্রচারের কথা সরকারি চ্যানেল। এই যে বললাম যে এখন আমাদের দেশে যেহেতু ক্রিকেট সার্কিটে সারা দুনিয়ায় আমাদের দেশে ওনারা টিকে আছেন বিটিভিতে, এবং আমি বললাম যে একটা কায়দা করে টিকে আছেন, অনেকে অনেক কায়দা করছেন। কায়দার মধ্যে আমরা দেখতে পাই যে শরাফত ভাই কিন্তু টিকে আছেন দীর্ঘদিন ধরে। তার মানে হচ্ছে শরাফত ভাই, যে আমি যে উদাহরণ দিলাম ওইটার সঙ্গে শরাফত ভাই হয় ওদের সঙ্গে ওই লড়াই ওদেরকে হারিয়ে দেন যে আওয়ামী লীগ বিএনপি যাই হোক আছি, অথবা হয়তো তাদের চেয়েও বেশি এই জায়গাটুকু আছে, এবং উনি জনপ্রিয়। ওনার জনপ্রিয়তা নিশ্চয়ই একটা কারণ উনি ক্রিকেটের চেয়ে বেশি জনপ্রিয়, এটার একটা কারণ। আর আমি একটা যেটা বলছি যে আমাদের কমেন্ট্রি একটু যদি আমরা ভাবি, তাহলে ল্যাটিন আমেরিকায় কিন্তু মানে ফুটবল ওয়ার্ল্ডে কিন্তু এখন এই ধারাভাষ্যকার মানে কথাকার যারা, তাদের কিন্তু এখনো মূল্য আছে। ফুটবল এখানে ক্রিকেট এটা কমে গেছে, এবং ক্রিকেটে কমার পর আসলে কেউ এই চ্যালেঞ্জ কোনো দেশের ধারাভাষ্যকার এটা আসলে ফেস করতে পারেননি। আমাদের দেশে আসলে সেই অর্থে ওনারা পারেননি, এবং আমাদের বিটিভিতে এখন চলছে, বিটিভিতে যেভাবে চলছে এইভাবে চললে আসলে ধারাভাষ্যের অবস্থা আরও খারাপ হবে। যদি বাংলাদেশের প্রাইভেট চ্যানেলগুলো ডোমেস্টিক খেলা দেখায়, তখন নতুন নতুন ধারাভাষ্যকার তৈরি হবে, কোয়ালিটির উপর জোর দেওয়া হবে। এছাড়া যতদিন এখন শুধুমাত্র বিটিভি যেসব খেলা দেখায় সেখানে তো আমরা এই ধারাভাষ্যকারদের দেখি, এবং সেখানে আমরা শরাফত ভাইকে দেখি, আরও কয়েকজনকে দেখি, অনেক বছর ধরে দেখি। ফলে তারা কিন্তু মনে করছেন যে আমরাই সেরা, খুব বেশি নিজেদের উন্নতিরও তাগিদ বোধ করছেন না, এবং ফলে আপনি যে ধরনের শব্দ বললেন ওইসব শব্দ বের হয়, এসব অদ্ভুত অদ্ভুত উপমা আমরা শুনি। আমরা আশা করবো যে এটা চেঞ্জ হবে, নতুন নতুন লোক আসবে, এবং শরাফত ভাইরা তাদের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আরো অনেক নিজেদের আরো সমৃদ্ধ করবে। শরাফত ভাই, আপনি 45 সেকেন্ড বলবেন, তার আগে আমি বলে নিই যে খেলার মাঠে আমরা যদি দেখি যে কোনো মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব, মাননীয় বাফুফের টেলিভিশনের ডিজি, সেটা নিয়েও আমরা আসলে অনেকক্ষণ শুনি যে আমাদের মাঝে এই অমুক এসে উপস্থিত হচ্ছেন, তমুক এসে উপস্থিত হচ্ছেন, এরকম কোনো উদাহরণ আমরা আর কোথাও দেখি না। আপনি মামুন যে প্রসঙ্গটি তুলছিল সেই প্রসঙ্গে যদি একটু বলেন। আপনি যেটি বললেন যে মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব, মাননীয় সংসদ সদস্য, আমরা যখন ধারাভাষ্য দেই, যিনি প্যানেলে প্রডিউসার থাকেন তিনি কিন্তু আমাদেরকে, তার যিনি সহযোগী থাকেন তাকে বলে দেন যে ওনাকে বলতে বলেন যে এখন মাননীয় মন্ত্রী ওনার কথা বলার জন্যে। সো এখানে আমাদের কোনো সুযোগ থাকে না বলার। আমি যদি মাননীয় মন্ত্রীর কথাটা তখন না বলি তাহলে আমার চাকরিটাই নট হয়ে যাবে। মানে কোন পর্যন্ত চাকরি নট হয়? মন্ত্রী, সচিব, ডিজি, তারপর আর কত পর্যন্ত? আর ডিজির নিচে কাউকে আর বলা হয় না, এই পর্যন্তই চাকরি ঠিক থাকে, তা না হলে চাকরিটা আবার নট হয়ে যায়। শরৎ ভাই, আপনি যে অনেকগুলো উপমা দেন যে বাংলাদেশের খ্যাতিমান অনেক কিছু বলেন যে 7-8টা বিশ্বন দেন, এটাও কি বলে দেওয়া হয় যে 7-8টা বিশ্বন দিতে হবে? আপনি কিন্তু ওইভাবে বলা হয় না, হয়তো আপনি যদি আকরাম খানের কথা বলি, মিনহাজুল আবেদিন, আমি ওদেরকে একটু বেশি হাইলাইট করে থাকি, আপনি হয়তো বলবেন ওদের ক্ষেত্রে আমি একটু উপমা অনেক বেশি দেন। ওই মন্ত্রীদের ক্ষেত্রে দেখা গেল যে না, মন্ত্রীদের ক্ষেত্রে আমি কখনো এই ধরনের বিশেষণ ব্যবহার করি না। আমরা একটু জালাল ভাইয়ের কাছে আসি তাহলে এই প্রসঙ্গে, যে এই রেডিও বা টিভিতে রাজনৈতিক প্রভাবের ফলে লোক ধারাভাষ্যে বেশি আসছে, এরকম একটি প্রসঙ্গ এসছে, এটা নিয়ে আপনার অবজারভেশনটা শুনবো। এটা তো আমার অবজারভেশন কিছুই নেই, যারা এই ব্যাপারটার সঙ্গে জড়িত তারা অবজার্ভ করতে পারে। আমরা দেখছি যে আমরা এই কাজটার জন্য যে লোকটা আসছে, নতুন আসছে, তার ভিতরে সম্ভাবনা দেখতে চাই, না দেখতে পেলে আহত হই। তো আমি যেটা এখানে আজকের এই অনুষ্ঠানের সুযোগ নিয়ে দুজন দেশের শীর্ষ সারির ভাষ্যকার এখানে আছেন, আমি বলবো যে আপনাদের কাছে আমাদের চাহিদা অনেক। আমরা দর্শক হিসাবে, শ্রোতা হিসাবে আমি বলবো যে আপনারা যাদেরকেই আনছেন, আপনারা যেহেতু সিনিয়র, আপনাদের হাত ধরেই অনেকে আসছেন। একটা ব্যাপার রাখবেন যে অনেক এখানে শুধু যারা একটা ভাষ্যকার ব্যাপারটা, কমেন্ট্রি ব্যাপারটা কি করে, পৃথিবীর যে কোনো প্রান্তে একটা মাঠে খেলা হচ্ছে, সারা ক্রিকেট বিশ্বকে ভাষ্যকাররা ওই খেলার সঙ্গে
সম্পৃক্ত করে নেন। এবং এই যে সম্পৃক্ত ঢাকা মাঠে খেলা হচ্ছে বা যেখানেই বাংলাদেশ খেলছে, আমরা বাংলা ভাষায় ধারাভাষ্য হচ্ছে, এটা আমাদের জন্য খুব উৎসাহব্যঞ্জক একটা ব্যাপার। কারণ কি, আমি একজন কোচ হিসাবে মনে করি যে ওইখান থেকে আমার কিছু পাওয়ার আছে। আমি আমার বাচ্চাদের নিয়ে খেলা দেখতে বসি, বাংলাদেশ খেলছে, বাংলায় ধারাভাষ্য হচ্ছে, খেলাটা হচ্ছে চিটাগাং, আমি কিছু তরুণ খেলোয়াড়দেরকে নিয়ে বসলাম। এবং ওই কমেন্টেটরের টেকনিক্যাল কথা, ভাষ্যের সূত্র ধরে আমি আরেকটা লেকচার হয়তো দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখন আমি একজন ক্রিকেট কোচ হিসাবে যা বলছি, এক্সপার্ট ভাষ্যকার যদি তার বিপরীতে কিছু বলেন, তাহলে আমার জন্য একটু আমার কথা তো আর থাকবে না। ওইটা কিন্তু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, ব্রডকাস্টারের কথা যাচ্ছে, সবাই ওটাকে নিবে। তো এই জন্য একটু আমাদের আর এক মিনিট সময়ই নাই, সচেতন ভাবে বলা উচিত আর কি। যাই কিছু আমরা কমেন্ট্রি করে 30 সেকেন্ড শুধু মিন্টু ভাইয়ের কাছ থেকে শুনবো, আমাদের 30 সেকেন্ড সময় ধন্যবাদ আছে। খালেদ। কমতে কমতে 1 মিনিটের জায়গায় 30 সেকেন্ড। জি, আমার একটাই প্রত্যাশা, সেটা হলো যে যোগ্য ধারাভাষ্যকারের জন্ম হোক এবং আমাদের যারা উত্তরসূরি আসছে, বিষয়টা সম্পর্কে যদি সাময়িক ধারণা থাকে, কণ্ঠস্বর ইত্যাদির কথা আমি বলেছি, এবং নিজের মেধা ও যোগ্যতার বলে সে নিজেকে প্রতিষ্ঠা করবে, তাহলেই কিন্তু সে বহুদিন টিকে থাকতে পারবে। আবার আরেকজন হামিদ ভাইকে আমরা দেখতে পাবো, আরেকজন মিন্টু ভাইকে দেখতে পাবো, আরেকজন জাফর শরাফত ভাইকেও দেখতে পাবো। আজকের অনুষ্ঠানে আসার জন্য আমাকে ক্ষমা করবেন, আমার হাতে আর সময় নেই। মঞ্জুর হোসেন মিন্টু, জানাব জালাল আহমেদ চৌধুরী, চৌধুরী জাফর শরাফত এবং মুসা মামুনের প্রতি অনেক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে তাদের এই উদ্যোগ গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ। যারা আছেন সেটের সামনে, জি তাদেরকে আমরা জানাচ্ছি জি আগামী রোববার দেখা হবে আমাদের সাথে।